আজকে দেখো ক্লজের কতগুলো সাবডিভিশন অর্থাৎ কতগুলো এক্সেপশনাল রুল যেগুলো কমন রুলের মধ্যে পড়ে না, সেই রকম কিছু রুল নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব ভেবেছি। এই আলোচনার অংশটা আমার মনে হয়েছে প্রয়োজন ক্লাস 8 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টের, যার মধ্যে 1 এবং 2 এই আলোচনা দুটো 8-এর খুব একটা প্রয়োজন নেই, কিন্তু 3 নম্বরের অংশটা 8-এরও প্রয়োজন এবং অন্যান্য ক্লাসগুলোর ক্ষেত্রে সবটাই একটু জেনে রাখা দরকার। ক্লজের সঙ্গে এগুলো প্রত্যক্ষভাবে জড়িত, বিভিন্ন রূপের ক্লজের বিভিন্ন ফর্মের সঙ্গে 3টে এরকম পার্ট আমি আলোচনায় নিয়ে এসেছি। নাম্বার 1, ডিফাইনিং অ্যান্ড নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ তোমরা সকলেই পড়েছ এবং এবার তার দুটো ভাগ দেখাবো। 2 নম্বর হচ্ছে কন্ডিশনাল অ্যাডভার্বিয়াল ক্লজ এবং নাম্বার 3 হচ্ছে সাম লিঙ্কার্স ইউজড ইন ডিফারেন্ট ক্লজ। সেম লিঙ্কার্স ইউজড ইন ডিফারেন্ট ক্লজ। একই লিঙ্কার সেটা কখন নমিনাল ক্লজে বসছে, কখন রিলেটিভ ক্লজে বসছে, কখন অ্যাডভার্ব ক্লজে বসছে, এই নিয়ে হচ্ছে বিষয়টা। তো আমরা প্রথমে আসছি ডিফাইনিং অ্যান্ড নন ডিফাইনিং রিলেটিভ ক্লজের ক্ষেত্রে। ডিফাইনিং কথাটার মানে হচ্ছে কি, যা ডিফাইন করে, যা সংজ্ঞা দেয়। কোনো একটা জিনিস সম্বন্ধে জানতে গেলে তার সংজ্ঞাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবং নন ডিফাইনিং অর্থাৎ যে সংজ্ঞা দেয় না, তাহলে কি দেয়? অতিরিক্ত তথ্য দেয়। তাহলে এই নিয়ে হচ্ছে ডিফাইনিং এবং নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। ডিফাইনিং রিলেটিভ ক্লজে সাবঅর্ডিনেট ক্লজটি প্রিন্সিপাল ক্লজের নাউনটি পোস্ট মডিফায়ার হিসেবে নাউনটিকে ডিফাইন করে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ঠিক পরে বসে। এটা তোমরা জানো, সমস্ত রিলেটিভ ক্লজের ক্ষেত্রেই এটা বৈশিষ্ট্য যে সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের নাউনের ঠিক পরে বসে এবং নাউনের ঠিক পরে বসে সে হয় সেই নাউনটিকে ডিফাইন করে, না হলে সেই নাউনটি সম্বন্ধে অ্যাডিশনাল ইনফরমেশান দেয়। এটাই হচ্ছে এর কাজ। তাহলে এক্ষেত্রে এ কী করছে? এ নাউনটাকে ডিফাইন করছে। শি ইজ দ্য স্টুডেন্ট হু হ্যাজ গট দ্য সেকেন্ড প্রাইজ। শি ইজ দ্য স্টুডেন্ট, সেই হলো স্টুডেন্ট। কে? কোন স্টুডেন্ট বা কে সে? হু হ্যাজ গট দ্য সেকেন্ড প্রাইজ, যে সেকেন্ড প্রাইজ পেয়েছে। নজরুল ইসলাম হু ইজ এ গ্রেট পোয়েট রোড দ্য পোয়েম বিদ্রোহী। নজরুল ইসলাম, কে নজরুল ইসলাম? হু ইজ এ গ্রেট পোয়েট রোড দ্য পোয়েম বিদ্রোহী। তাহলে হু ইজ এ গ্রেট পোয়েট, এইটা নজরুল ইসলামের ডেফিনিশন দিচ্ছে, নজরুল ইসলামকে পরিচিতি দিচ্ছে, কিন্তু নজরুল ইসলাম সম্বন্ধে কিন্তু কোনো অতিরিক্ত তথ্য দিচ্ছে না। তাহলে এই যে অংশটা রইল রোড দ্য পোয়েম বিদ্রোহী, এই অংশটা কিন্তু তাহলে নজরুল ইসলাম সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আবারও দেখো, খেয়াল করে দেখো, ডিফাইনিং রিলেটিভ ক্লজের ক্ষেত্রে যে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা ইউজ করছি, সেই সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের যে নাউন অ্যান্টিসিডেন্ট যেটা রয়েছে, স্টুডেন্ট বা নজরুল ইসলাম, সেগুলোকে পরিচিতি দিচ্ছে, সেগুলো সম্বন্ধে ডিফাইন করছে, সেগুলো সম্বন্ধে কিন্তু অতিরিক্ত কোনো তথ্য দিচ্ছে না। এবং লক্ষণীয়, ডিফাইনিং রিলেটিভ ক্লজে কিন্তু কমার ব্যবহার হবে না। নেক্সট আসছি নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে। রিলেটিভ ক্লজটি প্রিন্সিপাল ক্লজটি নাউন সম্বন্ধে কিছু অতিরিক্ত তথ্য দেয়, কিন্তু নাউনটিকে কিন্তু সে ডিফাইন করে না। অর্থাৎ নাউনটিকে বিবৃত করে না, শুধুমাত্র অতিরিক্ত তথ্য দেয়। সাবঅর্ডিনেট রিলেটিভ ক্লজটিকে কমার সাহায্যে আলাদা করা থাকে। যেমন দেখো, দ্য তাজমহল হুইচ ওয়াজ বিল্ড বাই শাহজাহান ইজ এ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এখানে দেখো হুইচ ওয়াজ বিল্ড বাই শাহজাহান,
এইটা তাজমহল সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে। নজরুল ইসলাম, এবার আমি আগের বাক্যটাকেই দেখো উল্টাচ্ছি। নজরুল ইসলাম হু রোড দ্য পোয়েম বিদ্রোহী ইজ এ গ্রেট পোয়েট। তাহলে হু রোড দ্য পোয়েম বিদ্রোহী এটা কি করছে? নজরুল ইসলাম সম্বন্ধে কিছু অতিরিক্ত তথ্য দিচ্ছে। আর ইজ এ গ্রেট পোয়েটটা আগেই দেখেছি, এটা হচ্ছে ডিফাইনিং পার্ট, ওই জন্য এটাকে সরিয়ে রাখলাম। নন ডিফাইনিং পার্টে আসছে যে নাউনটার সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়, এটাকে কমা দিয়ে আলাদা করে দেওয়া থাকে। এবং একটা ব্যাপার লক্ষণীয়, সেন্টেন্স থেকে নন ডিফাইনিং পার্টটাকে সরিয়ে যদি দাও তাহলে পরে কিন্তু কোনো অসুবিধে হবে না, বাক্যটার মূল অর্থটা পাল্টাবে না। যেমন দ্য তাজমহল ইজ এ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, আমি দিলাম না হুইচ ওয়াজ বিল্ড বাই শাহজাহান, আমি বাদ রেখে দিলাম। বা নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট, আমি এটুকু দিলাম। হু রোড দ্য পোয়েম বিদ্রোহী এটাকে আমি সরিয়ে দিলাম, তাতে কিন্তু বাক্যের অর্থ বুঝতে বিশেষ কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এই হলো ডিফাইনিং এবং নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। এইটার পরে আমরা এবার যেটা চলে আসছি, আমাদের সেকেন্ড যে পার্টটা আলোচনার আছে সেটা হচ্ছে কন্ডিশনাল অ্যাডভার্বিয়াল ক্লজ। কন্ডিশনাল অ্যাডভার্বিয়াল ক্লজ তোমরা আগেই তোমাদেরকে বলেছি যখন পড়ানো হয়েছে বিভিন্ন সময়, যে কন্ডিশন অর্থাৎ বোঝানো হচ্ছে কি শর্ত। এখানে ক্লজ মার্কার বা ক্লজ রিলেটার হিসেবে ইফ বা আনলেস বসে। ইফ তো ঠিক আছে বসলো, আর ইফ নট এর জায়গায় আনলেস বসে। এই কন্ডিশন নিম্নলিখিতভাবে সম্পন্ন হয়। কি ভাবে সম্পন্ন হয়? এর মেন ভাগ তিনটে, একটা ওপেন কন্ডিশন, একটা পাস্ট কন্ডিশন, আর একটা হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি কন্ডিশন। ওপেন কন্ডিশনকে দুটো ভাগ করা হয়েছে, একটা জিরো কন্ডিশন, একটা ফার্স্ট কন্ডিশন। তারপরে পাস্ট কন্ডিশনকে ভাগ করা হয়েছে সেকেন্ড এবং থার্ড কন্ডিশন, এবং লাস্টে হচ্ছে হাইপোথেটিক্যাল কন্ডিশন। ওপেন কন্ডিশন এক্ষেত্রে দেখো সবকটাতে কিন্তু শর্ত বোঝাবে, কিন্তু সেই শর্তের প্রকৃতি টেন্সটা আলাদা হয়ে যাবে। ওপেন কন্ডিশন হচ্ছে সাবঅর্ডিনেট বা ইফ ক্লজটি প্রেজেন্ট টেন্সে থাকে, কিন্তু প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সেও থাকতে পারে। সাবঅর্ডিনেট ইফ ক্লজটি প্রেজেন্ট টেন্সে থাকবে। ইফ দ্য অ্যানিমালস আর স্কেয়ার্ড দে অ্যাটাক পিপল। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি দেখো, ইফ দ্য অ্যানিমালস আর স্কেয়ার্ড প্রেজেন্ট টেন্সে আছে, এবং মানে সাবঅর্ডিনেট ক্লজটাও যেমন প্রেজেন্ট টেন্সে আছে, প্রিন্সিপাল ক্লজটাও তেমনি প্রেজেন্ট টেন্সে আছে, দে অ্যাটাক পিপল। ইফ ওয়াটার ইজ গিভেন কনস্ট্যান্ট হিট ইট বয়েলস, হলো দুটো ক্লজে কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এইটাকে বলা হচ্ছে জিরো কন্ডিশন। এইবারে এখান থেকে একটু ডিফারেন্ট হয়ে যাবে হিসেবটা, কোথায়? প্রিন্সিপাল ক্লজটা ফিউচার টেন্সে চলে যাবে। সাবঅর্ডিনেট ক্লজটা যেমন পাস্ট টেন্সে ছিল তেমন, যেমন প্রেজেন্ট টেন্সে ছিল তেমন প্রেজেন্টেই থেকে যাচ্ছে। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল গেট গুড মার্কস, ইউ উইল গেট হয়ে গেল, ফিউচার টেন্সে চলে গেল। ইফ ইট রেইনস আই শ্যাল নট গো টু স্কুল, তাহলে এই যে গঠনটা এটাকে বলা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটাকে আমরা বলছি ফার্স্ট কন্ডিশন। নেক্সট হচ্ছে, এবার আমরা আসছি পাস্ট কন্ডিশনে। পাস্ট কন্ডিশন কি? সাবঅর্ডিনেট ক্লজটি সিম্পল পাস্টে থাকতে পারে। এটারও কিন্তু দুটো পার্ট আছে, হ্যাঁ। প্রথম পার্টটা হচ্ছে কি, সাবঅর্ডিনেট ক্লজটি সিম্পল পাস্ট টেন্সে থাকবে এবং প্রিন্সিপাল ক্লজটি উড বা কুডের সঙ্গে ডিরেক্ট ডু ভার্ব নিয়ে কোনটা গঠন করবে। ইফ আই হ্যাড এ বোট I could travel all the countries, হচ্ছে if I had a boat, simple past আছে had a boat, I could travel all the countries, could travel হলো এই যে প্রিন্সিপাল ক্লজের গঠনে বলা হচ্ছে could বা could প্লাস ডু ভার্ব। if I dropped the boat নয়, এটা প্লেট কর, if I dropped the plate বা গ্লাস, if I dropped the glass it would break, if I dropped the glass it would break। তাহলে পরে এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, if I dropped, যদি আমি ফেলতাম গ্লাসটা, it would break, এটা ভেঙে যেত।
বা আগের বাক্যটা কি বলেছি, ইফ আই হ্যাড এ বোট, আমার যদি একটা বোট থাকতো আই উড ট্রাভেল অল দ্য কান্ট্রিজ, আমি তাহলে ঘুরতাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার বোটও নেই, আমি ট্রাভেলও করতে পারিনি। লক্ষণীয় এই যে গঠনটা, এটাকে আমরা বলছি সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের পর আসবে কি তাহলে, থার্ড কন্ডিশন। তাহলে সেকেন্ড এবং থার্ড কন্ডিশন হচ্ছে পাস্ট কন্ডিশনের অন্তর্ভুক্ত। এখানে কি বলছে না, সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট পারফেক্টে থাকলে প্রিন্সিপাল ক্লজটি উড হ্যাভ এবং ডু ভার্বের পাস্ট পার্টিসিপল মানে উড হ্যাভ ডান এই ফর্ম গঠন করে। যদি সাবঅর্ডিনেট ক্লজটা, ইফ ক্লজটা যদি পাস্ট পারফেক্টে থাকে, তাহলে প্রিন্সিপাল ক্লজটি উড হ্যাভ ডান ফর্ম গঠন করে। ইফ দেখো শি হ্যাড স্টাডিড হার্ড, শি উড হ্যাভ পাসড দ্য এক্সাম। ইফ শি হ্যাড স্টাডিড হার্ড, পাস্ট পারফেক্ট করেছি ওই জন্য শি উড হ্যাভ পাসড দ্য এক্সাম। ইফ ইউ হ্যাড গান টু ইউনিভার্সিটি, ইউ উড হ্যাভ বিকাম আ টিচার। যদি ইউনিভার্সিটিতে যেতে উড হ্যাভ বিকাম আ টিচার, তুমি তাহলে একজন টিচার হতে পারতে। এটাকে বলা হচ্ছে কি থার্ড কন্ডিশন। লক্ষ্য করে দেখো এক্ষেত্রেও কিন্তু শর্ত পরিপূরণ হয়নি। ইফ শি স্টাডিড হার্ড, ইফ শি হ্যাড স্টাডিড হার্ড, তাহলে পাস্ট কন্ডিশনে কোনো শর্তই পূরণ হয় না বা হওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকে না বলে একে বলা হচ্ছে কি আনফুলফিলড কন্ডিশন। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আনফুলফিলড কন্ডিশন। তাহলে দুটো গেল, ওপেন কন্ডিশন গেল, পাস্ট কন্ডিশন গেল। এবার থার্ডে আসছি, যেটা সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল কন্ডিশন বা ইমাজিনারি কন্ডিশন। কাল্পনিক শর্ত অবাস্তব শর্ত বোঝায়, এর কোনো বাস্তব ভিত্তি নেই। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই হাই ইন দ্য স্কাই। আই ওয়্যার এ বার্ড, এটা তোমরা সকলেই জানো গঠনটা, যেটা হওয়ার ব্যাপার নেই, কখনো হতে পারে না, সেক্ষেত্রে ইফ আই ওয়্যার এ বার্ড হয়। এবং এইটাকে কিন্তু তুমি ইফটা বাদ দিয়েও করতে পারো, কি হ্যাড আই বিন আ বার্ড, হ্যাড আই বিন আ বার্ড দিয়েও করতে পারো। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই হাই ইন দ্য স্কাই। আই উড ফ্লাই, উড বসলো এবং তার সঙ্গে ডু ভার্বের রুট ফর্মটা বসলো। এই হলো হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি কন্ডিশন। এটা অবাস্তব বা কাল্পনিক শর্ত বোঝায়, এটা কখনোই পরিপূরণ হওয়া কোনো সম্ভাবনা নেই। 3 নম্বর ভাগে আসছি সাম লিঙ্কার্স ইউজড ইন ডিফারেন্ট ক্লজ, সেম লিঙ্কার সরি, একই ধরনের লিঙ্কার সেটা কিভাবে ভিন্ন ভিন্ন ক্লজে ইউজ হতে পারে। আমরা এখানে 3 ধরনের লিঙ্কারের ইউজ দেখাবো। একটা হচ্ছে দ্যাট, একটা হচ্ছে হুয়েন, আর একটা হচ্ছে হোয়ার। এরকম আরও যে সমস্ত লিঙ্কারগুলো আছে সেগুলোর ইউজ তোমরাও নিজেরা বুঝে নেবে। দ্যাট এই লিঙ্কারটার ব্যবহার দেখো, আই নো দ্যাট হি ইজ ইনোসেন্ট। আই নো প্রিন্সিপাল ক্লজ, হোয়াট, দ্যাট হি ইজ ইনোসেন্ট। তাহলে এটা নমিনাল ক্লজ হলো, অবজেক্ট অফ এ ভার্ব। তাহলে এখানে দ্যাটটা হচ্ছে কি নমিনাল ক্লজের লিঙ্কার বা মার্ক। হোয়ার ইজ দ্য বুক দ্যাট আই গেভ ইউ, এখানে হুইচের বদলে দ্যাট বসলো, হোয়ার ইজ দ্য বুক দ্যাট আই গেভ ইউ। তাহলে দ্যাটটা এখানে কাকে ইন্ডিকেট করছে, বুককে ইন্ডিকেট করছে। বুকটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট নাউন, দ্যাটের আগে বসছে, দ্যাট যাকে কোয়ালিফাই করছে। সুতরাং এটা হয়ে গেল কি রিলেটিভ ক্লজ। উই রিড দ্যাট উই ক্যান লার্ন, উদ্দেশ্য একটা বোঝাচ্ছে, আমরা শিখি কেন, কি কারণে শিখি, কি উদ্দেশ্যে শিখি, দ্যাট উই ক্যান লার্ন। তাহলে এখানে দ্যাট উই ক্যান লার্নটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। একইভাবে দেখো হোয়েন, শি টোল্ড মি হোয়েন দ্য ম্যাচ উড স্টার্ট। শি টোল্ড মি, সে আমায় বলেছিল, কি বলেছিল, হোয়েন দ্য ম্যাচ উড স্টার্ট, ম্যাচটা কখন শুরু হবে। তাহলে এখানে হলো নমিনাল ক্লজ। টেল মি দ্য টাইম হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ। এবার হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, এই হোয়েনটা কাকে বোঝাচ্ছে, টাইমকে বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে। সুতরাং এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। উই শ্যাল গো হোয়েন হি কামস হিয়ার, আমরা যাব যখন সেখানে আসবে। তাহলে আমরা যাব, কখন যাব, যখন সেখানে আসবে। তাহলে সময় হিসেবে নির্ভরশীল। থার্ড যেটা আসছে সেটা হচ্ছে হোয়ার, কোথায়, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস আমরা যেটাকে বলি হোয়ার। কিন্তু এই হোয়ার অ্যাডভার্ব অফ প্লেস হলে পরেও এটাকে কিন্তু আমরা নমিনাল ক্লজ বা রিলেটিভ ক্লজে ইউজ করতে পারবো। হোয়ার ইউ হ্যাভ কেপ্ট দ্য বুক ইজ আ সিক্রেট। হোয়ার ইউ হ্যাভ কেপ্ট দ্য বুক ইজ আ সিক্রেট।
হোয়ার ইউ হ্যাভ কেপ্ট দ্য বুকটা তাহলে কি হচ্ছে, নমিনাল ক্লজ হচ্ছে, তাই তো। ইজ আ সিক্রেট বাকি অংশটা নমিনাল ক্লজের সাবজেক্ট অফ এ ভার্ব। উই লিভ ইন ইন্ডিয়া হোয়ার পিপল অফ অল কালচার্স লিভ কর্ডিয়ালি। আমরা বাস করি, কোথায় বাস করি না, ইন্ডিয়াতে বাস করি। হোয়ার পিপল অফ অল কালচার্স লিভ কর্ডিয়ালি, যেখানে সমস্ত কালচার, সমস্ত সংস্কৃতির লোকজন খুব আনন্দ করে একসঙ্গে বসবাস করে। তাহলে হোয়ারটা এখানে কাকে ইন্ডিকেট করছে, ইন্ডিয়াকে ইন্ডিকেট করছে। তাহলে ইন্ডিয়াটা হচ্ছে নাউন অ্যান্টিসিডেন্ট, এবং এক্ষেত্রে হোয়ার পিপল অফ অল কালচার্স লিভ কর্ডিয়াল এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। ইউ ক্যান গো হোয়ার ইউ লাইক, হোয়ার ইউ ডুয়েল, তুমি যেখানে বাস করো সেখানে তুমি যেতে পারো, তুমি যেতে পারো, কোথায় যেতে পারো, হোয়ার ইউ ডুয়েল। তাহলে হোয়ার ইউ ডুয়েলটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এইভাবে আমরা দেখলাম যে কিভাবে একই ধরনের বা একই লিঙ্কার প্রিন্সিপাল ক্লজ, রিলেটিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ রূপে ব্যবহার হতে পারে। তাহলে ক্লজের এই তিনটে সাইড আমরা আজকে আলোচনা করলাম, এগুলো খাতায় তোমরা নোট করে রেখো পারলে, হ্যাঁ। এবং কোনো রকম যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে, কিছু কনফিউশন থেকে থাকে, সেটা আমাকে অতি অবশ্যই জানিও।